স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাবে ইইউ, গ্রহণযোগ্য নির্বাচনে সহযোগিতা করবে যুক্তরাজ্য। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, প্রাণহানি ৬৬,০০০ ছাড়ালো, অনাহারে আরও এক শিশুর মৃত্যু। নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে কাল। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান। এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে ১৫০ সদস্যের পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য তাদের সাথে হতে যাওয়া সমঝোতা স্মারক সম্পর্কে জানাতে নারাজ ইসি। এদিকে সিইসির সাথে বৈঠকের পর ব্রিটিশ হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের ৫ সদস্যের প্রতিনিধি বৈঠক করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে। বৈঠক শেষে ইসি সচিব জানান, তফসিল ঘোষণার পর কয়েক ধাপে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। পর্যবেক্ষকদের ভোট কেন্দ্রে ও ভোট গণনার সময় প্রবেশাধিকার থাকবে কিনা এসব বিষয় জানতে চায় প্রতিনিধি দলটি। ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে। তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150, 150 মতন আসবেন। তবে ইইউর সাথে সমঝোতা স্মারকে কি আছে সে বিষয়ে উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন সচিব। ৩ মিনিট আগে এর খসড়াটা পেয়েছি। আমার স্মৃতিশক্তি এত ভালো না যে আমি এই জিনিসটাকে ফটোগ্রাফিক মেমোরি থেকে আপনাকে বলতে পারবো। আমাকে একটু শ্বাস নেওয়ার জন্য একটু সময় দেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাজ্য। আমাদের এজেন্ডা ছিল নির্বাচন কমিশনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন নিয়ে আলোচনা করা। নির্বাচনের দায়িত্বে থাকা পোলিং এজেন্টদের প্রশিক্ষণ ও ভোটার সচেতনতা সহ বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনকে সহায়তা করছে যুক্তরাজ্য। তবে ইইউকে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় কিনা এই প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান সারা কুক। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলায় মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের দ্বিতীয় দিনের জবানবন্দি শেষ হয়েছে। দ্বিতীয় দিনের সাক্ষ্যে মামলার অভিযোগের নথি, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি সহ পত্রিকার কাটিং, শহীদদের তালিকার বিবরণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। উনি যে সমস্ত বিষয় বা ডকুমেন্টাদি যা জব্দ তালিকামূলক জব্দ করেছেন সেগুলোই অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। আয়োর সাক্ষীটা হচ্ছে একটা কালেকটিভ, অর্থাৎ কালেকটিভ এভিডেন্স। উনি যে সমস্ত এভিডেন্স কালেকশন করেছেন সেগুলাই একটা করে উপস্থাপন করছেন। চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মহাসপ্তমীতে প্রতিমার চক্ষুদানে মৃন্ময়ী থেকে চিন্ময় রূপে প্রতিষ্ঠিত হন দুর্গতি নাশিনী। দেবীর কৃপালাভের আশায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সেই সঙ্গে দল বেঁধে চলছে মণ্ডপে মণ্ডপে দেবী দর্শন। মণ্ডপে মণ্ডপে বর্ণিল আয়োজন, ঢাকের বাদ্যে ভক্তের হৃদয়ে আনন্দের দোলা, ফুল, চন্দন, ধূপ আর দীপে সাজানো দেবীর নৈবেদ্য। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের সব মন্দিরেই সকাল থেকে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শাস্ত্র অনুযায়ী সকালে নবপত্রিকা স্থাপন করা হয়। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ ৯টি গাছের পাতা।
কলা, হলুদ, জয়ন্তী, বেল, দারিম্ব, অশোক, মান ও ধান। এই 9টি উদ্ভিদকে পাতা সহ একটি কলা গাছের সঙ্গে একত্র করা হয়। পরে একজোড়া বেল সহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা পরা বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার দেবীর ডান দিকে দাঁড় করিয়ে চলে পূজা অর্চনা। 9 ধরনের ঔষধি উদ্ভিদের সমাহার, যেটি মানুষের কল্যাণে, অসুবিধায় এবং মানুষের উন্নয়নে আমরা সবসময় ব্যবহার করে থাকি। আজকের এই যে আরাধনা, এটি শুরু হলো, এটি পর্যায়ক্রমিকভাবেই চলবে। পাপ মোচন আর শান্তির বারতা নিয়ে এসেছে মা উমা, তাই তো দল বেঁধে চলে দেবীর দর্শন। আনন্দময়ীর কাছে নত যেন ভক্তের মন। তো মা অবশ্যই আমাদের সবার মাঝেই আছেন এবং সব সময় সারা বছর জুড়ে আমাদেরকে আগলে রাখছেন। সবাইকে নিয়ে একটা নিরাপদ দেশ চাই, আমরা একটা দেশ এবং জাতি হিসেবে যাতে একসাথে থাকতে পারি। মার কাছে এটাই প্রার্থনা থাকবে যাতে দেশের প্রত্যেকটি মানুষ ভালো থাকে। বর্তমানে যে টালমাটাল অবস্থা চলছে সব কিছু মিটে যাক, জগতে সবার মাঝে শান্তি বর্ষিত হোক। সব ধর্ম নির্বিশেষে আমরা সবাই যেন একসাথে ভালো থাকি। মঙ্গলবার মহা অষ্টমী। রাজধানীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। সপ্তমী বিহিত পূজার মধ্য দিয়ে দেবীর প্রাণ প্রতিষ্ঠা, ভক্তদের চাওয়া অঞ্জলির মধ্য দিয়ে দেশ ও দশের শান্তি কামনা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা। দুর্গাপূজা ঘিরে কেউ গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। সোমবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। র্যাবের মহাপরিচালক বলেন, দুর্গাপূজা নিয়ে কোনো দুষ্কৃতিকারী যাতে গুজব ছড়াতে না পারে এজন্য সাইবার টিম কাজ করছে। এছাড়া সারা দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, সেগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে পূজায় যাতে কোনো ধরনের ইফটিজিংয়ের মতো ঘটনা না ঘটে এজন্য আইন শৃঙ্খলা বাহিনী সচেষ্ট আছে বলেও উল্লেখ করেন তিনি। আমাদের সাইবার টিম তারাও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করতেছে, যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা কোনো রকম গুজব ছড়িয়ে যাতে এই উৎসবের যে আমেজ সেটা যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সোমবার দুপুর 12টার পর থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে এ বিবৃতি পাঠানো হয়। এতে বলা হয়, গত কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে UPDF এবং তার অঙ্গ সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী কোমলমতি শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের লক্ষ্যে বহিরাগত সন্ত্রাসীদের বিভিন্ন দেশীয় অস্ত্রসহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়ে আসার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলের নেতা ও জনসাধারণকে সংযত আচরণ করার জন্য আহ্বান জানাচ্ছে। এদিকে খাগড়াছড়ি সদর ও গুইমারায় আজও থমথমে অবস্থা বিরাজ করছে, চলছে 144 ধারা। প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানীর রমনায় ডিএমপির 5টি নতুন থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। বলেন, একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয় সেজন্য অপচেষ্টা চালাচ্ছে। এই মহলই খাগড়াছড়িতে এসব করছে। ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে। এই ঘটনা যাতে না ঘটে সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এটি প্রতিহত করতে সবার সহযোগিতা চান তিনি। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এই পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে টানা 4 দিন ধরে চলা দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হলেও
তালিকা না টাঙানো পর্যন্ত বাস চলাচল শুরু হবে না বলে জানিয়েছেন শ্রমিকরা। উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম জানান, শ্রমিকদের সঙ্গে মালিকদের বেতন নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে। ঢাকায় বেলা 11টা থেকে 2টা পর্যন্ত পরিবহন মালিক সমিতির সঙ্গে সভা হয়েছে। সেখানে মালিক পক্ষ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই মালিক পক্ষ বাস চলাচল বন্ধ করে দেয়। সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্তর্জাতিক, ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় ও পুলিশের শত শত ওয়েবসাইট হ্যাক হয়েছে। এসব ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে হ্যাকড বাই শেখ হাসিনা শিরোনামের ব্যানার ঝুলছে। হ্যাকড হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে হরিয়ানা বিধানসভার সরকারি সাইটও রয়েছে। তাতে প্রদর্শন করা হচ্ছে গত বছরের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। পাশাপাশি শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগানও লেখা হয়েছে বাংলাদেশের ওয়েবসাইটে। সাম্প্রতিক আক্রমণের প্রতিক্রিয়ায় এ হামলার দায় স্বীকার করেছে একদল হ্যাকার। গত কয়েকদিন ধরে ভারতীয় হ্যাকাররা নিয়মিতভাবে বাংলাদেশের ওয়েবসাইটে হামলা চালাচ্ছিল। ধারণা করা হচ্ছে এর জবাব হিসেবেই এবার পাল্টা আক্রমণ চালিয়েছে বাংলাদেশি হ্যাকাররা। প্রমাণ হিসেবে হ্যাকাররা তাদের টেলিগ্রাম চ্যানেলে হ্যাকিংয়ের লিঙ্ক পোস্ট করেছে। ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 66,000 ছাড়িয়েছে। সবশেষ হামলায় রোববার ভোরে অন্তত 40 জন নিহত হয়েছে। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে 10 এবং গাজা সিটিতে অন্তত 15 জন প্রাণ হারান। সেই সঙ্গে অনাহার ও চিকিৎসার অভাবে এক শিশুর মৃত্যু হয়েছে। আল জাজিরা জানায়, গাজা শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান জোরদারের পাশাপাশি সেখানকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফাতে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালটিতে অভিযানে ফায়ার বেল্ট ব্যবহার করে ইসরায়েল, যা মুহূর্তের মধ্যেই বিশাল অংশ জুড়ে আগুনের শিখা ছড়ায়। এছাড়া হাসপাতালের চারপাশে ট্যাঙ্ক ও সামরিক গাড়ি মোতায়েন করেছে সেনারা। চিকিৎসা কর্মীরা জানান, ইসরায়েলি ট্যাঙ্কগুলি হাসপাতালের প্রবেশ এবং বের হওয়ার উভয় পথই বন্ধ করে দেয়ায় চিকিৎসক, নার্স এবং রোগী সহ 90 জনেরও বেশি মানুষ হাসপাতালে আটকা পড়েছেন। ইসরায়েল লক্ষ্য করে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হুথিদের ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়। গাজায় ফিলিস্তিনিদের উপর আগ্রাসনের জবাবে প্রায়ই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে হুথিরা। জবাবে ইসরায়েলও ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুক হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় হামলাকারী সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। আহত হন আরও 8 জন। স্থানীয় সময় রোববার সকালে চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার ডে সেইন্টসে এই হামলা হয়। পুলিশ জানায়, হামলাকারী প্রথমে একটি গাড়ি চালিয়ে গির্জার সামনের অংশ ভেঙে ভিতরে ঢুকে গুলিবর্ষণ শুরু করে। পরে ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে যায়। সিএনএন জানিয়েছে, পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়েছে। 40 বছর বয়সী হামলাকারী থমাস জ্যাকব স্যানফোর্ড মিশিগানের বার্টন শহরের বাসিন্দা। জ্যাক সাবেক মেরিন সদস্য বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। গত জুনে শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অভিযোগে সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেখানে শেয়ার বাজার থেকে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এবার সেই মামলার তদন্তের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা। 8 দলের অংশগ্রহণে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে মঙ্গলবার। রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। বাকি সব ম্যাচ হবে ভারতের বিভিন্ন ভেন্যুতে। গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা নারী দল। খেলা শুরু হবে বিকেল 3:30টায়। এই দু দল এখনও বিশ্ব আসরের শিরোপা জেতেনি। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ 2 অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ভারতের মুখোমুখি হবে লাল সবুজরা। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ 4 দল উঠবে সেমিফাইনালে। সেখান থেকে নির্ধারিত হবে ফাইনালের 2 দল। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সংসদ নির্বাচনে 150 জন পর্যবেক্ষক পাঠাবে ইইউ। গ্রহণযোগ্য নির্বাচনে সহযোগিতা করবে যুক্তরাজ্য। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, প্রাণহানি 66,000 ছাড়ালো, অনাহারে আরও এক শিশুর মৃত্যু।
নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে কাল। বাংলাদেশের প্রথম ম্যাচ 2 অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।